আমার স্বামীর দ্বিতীয় বিয়ে তোড়জোড় চলছে, আর এ কাজে সবচেয়ে বেশি উৎসাহ আমার শাশুড়ির। প্রায় প্রতিদিনই আমার ননদকে সাথে নিয়ে এ বাড়ি ও বাড়ি নিয়ে দেখতে চায়। অবশ্য আমাকে বলেই যায়, আগে ননদের সাথে আমার সম্পর্ক ভালোই ছিল, কিন্তু এখন সেও আমাকে এড়িয়েই চলছে, মায়ের সাথে তাল দিচ্ছে। আজকে শাশুড়ি ঘরে ঢুকেই আমাকে ডাকতে শুরু করলেন। আমি দৌড়ে গেলাম। পান চিবোতে চিবোতে বললেন, তারপর কি চিন্তা ভাবনা করলা? থাকবা নাকি যাইবা গা বাপের বাড়ি? আজকে কিন্তু কথা ফাইনাল কইরা আসছি। মাইয়া বেজায় সুন্দর, তার উপরে আবিয়াত্তা, বয়সও কম। এমন মাইয়া সহজে পাওন যায় না। আর দেখা মনে হইল সুস্থ সবল। আশা করি কোনো সমস্যা নাই তোমার মতো। উনি এক নাগারে কথাগুলো বলে থামলেন। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। নিচের দিকে ঝাপসা চোখে তাকিয়ে রইলাম। হঠাৎই আবির অর্থাৎ আমার স্বামীর ঘরে আগমন। তাকে দেখেই শাশুড়ি দৌড়ে এসে বললেন, আসছিস? আজকে যে মেয়ে দেখে আসছি মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ। তুই কবে সময় করতে পারবি? তোরও তো দেইখা শুই না কথা বইলা বুঝবো নিবনার করণ লাগবো। আবির একটু ভেবে বলল, শুক্রবার যাওয়া যায়। আব্বাকে জিজ্ঞেস করে দেখো ওই দিন ফ্রি আছে কিনা। বাকি দিন তো আমার অফিস থাকে। আবিরের মুখে এমন সহজ স্বাভাবিক কথা শুনে মুখের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কোনোভাবেই নিজেকে সামলাতে পারলাম না। দ্রুত রুমে সেই দরজা ভিড়িয়ে দিলাম। সত্যি সত্যি আবির তাহলে বিয়েটা করেই ফেলবে? নিজের মনকে কিছুতেই বিশ্বাস করাতে পারছি না। নিজেকে খুব তুচ্ছ লাগছে। একটা সন্তানের জন্য হাহাকার করতে করতেই বিয়ের 7টা বছর পার করলাম। বাকি জীবনটা হয়তো আবিরের হাহাকারেই কাটবে। আবির রুমে ঢুকেই আমাকে না দেখার ভান করে কাপড় চোপড় নিয়ে গোসলে ঢুকে গেল। অবশ্য গত 3 মাস যাবৎ আবির আমার সাথে ঠিকভাবে কথাই বলে না দরকার ছাড়া। আর এখন তো বিয়ে ডিসিশন নিয়েই ফেলেছে। এখন আর কি কথাই বা বলবে আমার সাথে? আগে আমাকে কাঁদতে দেখলে আমার সামনে হাঁটু গেড়ে বসে থাকতো, চোখের পানিগুলো মুছে জড়িয়ে ধরে বসে থাকতো। আর এখন আমি তো চোখের মনের অন্তরালে। আমার কান্না ভেজা চোখ, প্রতিরাতে আর্তনাদ আবিরের মন পর্যন্ত স্পর্শ করে না। আমি এখন শুধু বিরক্তিকর আগাছা। পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করেছিলাম ক্লাসমেট আবিরকে। আহা, কতটা ভালোবাসা ছিল! টিউশনির টাকা জমিয়ে জমিয়ে দেখা করতাম। কখনো রিস্কায় যেতাম না, পায়ে হেঁটে না হয় বাসে করে যাতায়াত করতাম 10 থেকে 20 টাকা বাঁচানোর জন্য। সারাদিন না খেয়ে দুজন হাঁটতাম। আসলে খাওয়ার টাকা তেমন থাকতো না। যা সেভিং করতাম তা দিয়ে আবিরের জন্য এটা সেটা কিনতাম। অবশ্যই ভালোবাসায় আবির আমার চেয়ে কয়েক ধাপ এগিয়ে ছিল। আমাকে একটা ছোট বাচ্চার মতো আগলে রাখতো। এই ছেলেটার জন্য আমার মন খারাপ হতে পারতো না। হাজারটা কষ্ট নিয়ে হাজির হলেও এক নিমেষেই সব ভুলিয়ে দিত। সেই দিনটার কথা এখনো খুব মনে পড়ে। দুই ফ্যামিলির চাপ যখন নিতে পারছিলাম না, তখনই আমরা ডিসিশন নিয়ে পালিয়ে যাব। যেই ভাবা সেই কাজ। দুজন কাঁধে দুটো ব্যাগ ঝুলিয়ে সোজা চলে গেলাম বনামী কাজী অফিসে। রাস্তা থেকে দুজন সাক্ষী ধরে নিয়ে গিয়েছিলাম। পুরো অ্যাডভেঞ্চার লাগছিল সবকিছু। কিন্তু ঠিক বিয়ের সময় আবিরের মুখ অন্ধকার হয়ে আসছিল। বাবা মাকে ছেড়ে বিয়ের জন্য তার অনুশোচনা হচ্ছে। তার এই অন্ধকার মুখ দেখে একবার ইচ্ছে হয়েছিল ফিরে যায়, কিন্তু পারি নাই। হঠাৎ আবির আমাকে কাজী অফিসে বসিয়ে রেখে বলল, তুমি বসো, আমি পাশের মসজিদ থেকে নামাজ পড়ে আসছি। শুভ কাজের আগে অন্তত আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করে আসি। অবশ্য আবির বরাবরই নামাজি ছিল। এই অপেক্ষার মুহূর্তটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ অপেক্ষার মুহূর্ত। কারণ আমি জানি আমার আবির আমাকে একা রেখে কোথাও যাবে না। আবির ফিরে আসবে, ওকে আসতেই হবে। এটা পৃথিবীর কঠিনতম সত্য, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস সত্যি হয়েছিল। আবির এসেছিল। ঠিক কবুল বলার সময় আমার অনুশোচনা বুঝ জেগে উঠেছিল। আমি তখন কান্নায় ভেঙে পড়েছিলাম। আম্মুর নিষ্পাপ মুখটা বারবার চোখের সামনে ভাসছিল। আবির তখন আমার হাতটা চেপে ধরে বলল, আমি আছি তো তোমার সাথে। আমি ওই চোখে আমার প্রতি দায়িত্ব দেখেছিলাম, গভীর ভালোবাসা দেখেছিলাম। কাজী অফিস থেকে বের হওয়ার পর আমি এক অন্য আবিরকে আবিষ্কার করলাম। তার চোখ মুখে খুশিতে জল জল করছিল।
আমি বললাম, একটু আগেই না মন খারাপ ছিল? আবির খুব শান্ত গলায় বলেছিল, ততক্ষণ পর্যন্ত তুমি আমার বউ ছিলে না। তখন প্রিয় মানুষের জন্য একটু আফসোস হচ্ছিল যে আমার এমন দিনে তারা কেউ নেই, কিন্তু সেই আফসোসের জন্য তোমাকে বউ হিসাবে পাওয়ার আনন্দটা বিলীন হতে দিই কি করে বলো? তারা আমার আপন ছিল, থাকবে, আর তুমি এখন পার্মানেন্ট আমার হয়ে গেলা। এটা আমার জন্য কতটা আনন্দের তুমি আন্দাজ করতে পারছো? না, সেদিনই সবকিছু মিথ্যা হয়ে গেল। আমি আর আমার আবিরের নেই। সেই সুন্দর নিষ্পাপ সরল মনের আবিরকে আমি হারিয়ে ফেলেছি, চিরতরে হারিয়ে ফেলতে যাচ্ছি। আল্লাহ আমাকে শক্তি দাও। আমি কিভাবে সহ্য করব? বারবার পুরনো ভাবনা চিন্তাগুলো মাথায় জেঁকে বসছে। পুরনো স্মৃতিগুলো ফ্ল্যাশব্যাকের মতো চোখের সামনে বারবার ভেসে আসছে। সেদিনের পর আমি আর আবিরের সাথে ঘুমাইনি, নিচে বিছানা করে শুয়েছি। একটাবারের জন্য আবির আমাকে ডাকেনি। আমি কতটা তুচ্ছ হয়ে গেছি, এখন আর আমার মুখে কোনো মায়া খুঁজে পায় না, আমার শরীরে মাদকতা খুঁজে পায় না। পুরনো ফেলনা আমি। গত শুক্রবারে মেয়েও দেখে এসেছে। তারপর থেকেই আবিরকে বেশ খুশি খুশি দেখাচ্ছে। আবিরের মুখে আমি সারাটা জীবন হাসি দেখতে চেয়েছিলাম, কিন্তু কেন যেন আবিরের এই হাসি মুখ আমার ভেতরটা পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। আমি ভেবে পাচ্ছি না কি করব, কোথায় যাব, কি করব। আমার যাওয়ার অনেক জায়গাই আছে, কিন্তু সারা দুনিয়ার কাছে আবিরকে আমি ফেরেশতা বানিয়ে রেখেছি। সেখানে আমি কোন মুখ নিয়ে কারো দরজায় গিয়ে দাঁড়াবো? আমার এই অসহায়তাটা কাউকে দেখাতে ইচ্ছা করছে না। এখনো যে আবিরের খারাপটা কাউকে বুঝতে দিতে মন চাচ্ছে না। আমাকে রান্নাঘরে ঢুকতে দেখেই শাশুড়ি খ্যাচখ্যাচ শুরু করলো। সামনের শুক্রবার বিয়া, আর বেহায়ানি এখনো যাওয়ার কোনো নামগন্ধ নাই। আমার সাফ সাফ কথা, নতুন বউ আউনের পর ওই ঘরে যাওয়া বন্ধ। ওই ঘরে ঢুকলে পা ভাইঙ্গা ফালামু। বহুত কষ্টে মাইয়া জোগাইছি। এত বিষাক্ত কথাগুলো কানে আসতেই আমার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। হাত থেকে কাচের বাটিটা পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আওয়াজ পেয়ে শাশুড়ি রীতিমতো তেড়ে আসলেন আমায় মারতে। ননদ এসে থামিয়ে বলল, মা, তোমার মনে হয় না তুমি একটু বেশি বেশিই করছো? ভাবি এখন হঠাৎ করে কোথায় যাবে? সময় হোক, উনি নিজেই বুঝবে ওনার কোনটা ভালো আর কোনটা মন্দ। গন্ডগোল শুনে আবির দৌড়ে এসে বলল, এত চিল্লাচিল্লির কিছু নাই। মীরার ইচ্ছা হলে এই বাড়িতে থাকবে, না হয় চলে যাবে, কিন্তু বের করার অধিকার এখন আমাদের নাই। আইনত এখনো তার এই বাড়িতে থাকা খাওয়ার অধিকার আছে। আমি রাজুকে খবর দিয়েছি, কাল এসে স্টোর রুম পরিষ্কার করে রং করে দেবে, আর একটা সিঙ্গেল খাট অর্ডার করেছি। বাকি যা লাগে ম্যানেজ করে দেওয়া যাবে। থাকা নিয়ে সমস্যা হবে না আশা করি। কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। আমার স্বামীর মাহাত্ম্য দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাকে থাকতে দিয়ে করুণা দেখাচ্ছে। বাহ, আমি যেন এগুলো করেছি শুধুমাত্র আল্লাহকে জবাব দেওয়ার ভয়ে। এখানে বিন্দু মাত্র ভালোবাসার ছিটা ফোটা থাকলে আবির বুঝতে পারতো আমি কতটা কষ্টে আছি। অধিকার নিয়ে বড় বড় কথা বলল, কিন্তু এটা বুঝলো না আমার আসল অধিকারই কেড়ে নিচ্ছে। 3 দিনের স্টোর রুমে গুছিয়ে টিপটপ করে ফেলেছে। নতুন খাট, ছোট ওয়ার্ড্রপ আর টেবিলও এনেছে। এসব দেখে আমার শাশুড়ি জ্বলে পুড়ে মরে যাচ্ছে। বোকা মহিলা, উনি বুঝতেই পারছে না এসব করুণা আমার জন্য সুখের না, গর্বেরও না। যে স্বামী লাথি মেরে বের করে দেয় নাই, এগুলো লজ্জার, অপমানের, কলিজা ফাটা যন্ত্রণার। এগুলো বোঝার ক্ষমতাও ওনার নেই। রাতে আমি বিছানা করেছিলাম। আবির আমার দিকে না তাকিয়ে বলল, ও রুমে যাও, অভ্যাস হোক। আবিরের এই কথাই মনে হলো আমার কলিজাটাকে টেনে বের করে এনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। আমি শুকনো গলায় বললাম, অভ্যাস হয়ে গেছে অনেকটা, হাঁটতে 2টো রাত। তোমার একটু কাছাকাছি না হয় থাকি। আবার গলা নামিয়ে বলল, তোমার ইচ্ছা। সারাটা রাত আমি ঘুমোতে পারি নাই। ফজরের আগেই বিছানা ছেড়ে উঠলাম। হঠাৎ আবিরের নিষ্পাপ মুখটার দিকে চোখ যেতেই ঝাপসা হয়ে এলো। কি নিষ্ঠুরতম পৃথিবী! আমি চাইলেই আমার আবিরকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে পারছি না, আবির, আমার খুব কষ্ট হচ্ছে, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। তুমি আমার কলিজার টুকরো, তোমার উপর শুধু আমার অধিকার, তোমার বুকে শুধু আমি মাথা রাখবো,
ওই উষ্ণ বুকের ভালোবাসাটা শুধু আমার খুব ইচ্ছা হলো আবিরের বুকে কে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমি পারলাম না। অধিকার হারিয়ে অধিকার দেখানোর মতো বিড়ম্বনা আর নেই। কাল আমার স্বামীর বিয়ে, আমি এখনো জীবিত আছি আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে প্রায় হারিয়েও। নিজের কাছেই খুব অবাক লাগছে। আমি কত রাগারাগি ঝগড়ার সময় মরে যেতে চাইতাম, কিন্তু এবার কেন জানি প্রচন্ড কষ্ট নিজেকে তিলে তিলে মারতেই ইচ্ছা করছে। আমি কেন সন্তান ধারণে অক্ষম সেই শাস্তিটা নিজেকে দিতে ইচ্ছে করছে। যদি কোনো রকম বেঁচে যাই, আত্মহত্যার মতো ঘৃণিত কাজ না করে থাকতে পারি, তবে জান্নাতে গিয়ে আমি আমার স্বামীর ভাগ বুঝে নিব। আমার মাথা পাগল হয়ে গিয়েছে, কিসব আবল তাবল ভাবছি। টলতে টলতে রান্নাঘরে গেলাম। আবিরের সব পছন্দের রান্না নিজ হাতে করব। শেষবারের মতো প্রিয় মানুষটার জন্য কিছু করি। আমার সক্ষমতা তো এইটুকুই। রাতে রুমে ঢুকতেই দেখি আবির গলা নামিয়ে ফোনে কথা বলছে। আমাকে দেখেই ফোনটা রেখে দিল, হয়তো হবু বউয়ের সাথে কথা বলছে। আমি বিছানাপত্র নিয়ে যাব। আজ রাতে রুমে থাকলে হয়তো আমি হার্ট অ্যাটাক করে মরেই যাব। আবিরের মুখটা আমার জন্য বিষ হয়ে গেছে। ওই চোখে মুখের মায়ায় আমি 1000 বার মরে যাই। আমাকে যেতে দেখেই আবির বলল, কোথায় যাও? আমি হাসার চেষ্টা করে বললাম, যেখানে আমার থাকার কথা। আবির বলল, আমার ঘুম আসছে না, অনেকদিন তোমার সাথে কথা হয় না ঠিক মতো। আজকের রাতটা আমরা গল্প করে কাটাই, কি বলো? কি নির্মমতম তাই না? পৃথিবীর কোনো মেয়েই হয়তো আজকে গল্প করে কাটাতে ইচ্ছা করবে না, মুখটাও দেখতে চাইবে না। কিন্তু আমি ওই যে পাগল, অন্ধের মতো ভালোবাসি আর প্রতিবার হেরে যাই। তাই আজকেও আবিরের আবদার ফেলার শক্তি আমার হলো না। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, এমন আবদার হয়তো এটাই শেষ। ফিরাই কি করে বলো? আবির আমার কথার উত্তর না দিয়ে বলল, জানো, মেয়েটা ভারী মিষ্টি, মায়ামোহ চেহারা, তোমার সাথে খানিকটা মিল আছে। তোমার মতো শান্তও বটে। কেন যেন এতজনের মাঝে আমি তোমার মতোই একজনকে খুঁজছিলাম। এটাও একটা ভালোবাসা। আমি মুচকি হেসে বললাম, ভালোবাসাই তো, কিন্তু আমার মতো অপায় যেন না হয়। আমার এই কথায় কথায় আবির খুব রেগে গেল, খুব বিরক্তি নিয়ে বলল, আজকে এই দিনটার জন্য তুমিই দায়ী। তুমি নিজের হাতে তোমার কপালে দুঃখ টেনে এনেছো। আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, আমি দায়ী, আমি অপয়া। আবির আরো রেগে গিয়ে বলল, দেখো মীরা, আমি জানি সন্তান না হওয়া সামাজিক আর পারিবারিক চাপটা তুমি নিতে পারছিলে না, কিন্তু কথায় কথায় ঝগড়া হলেই নিজে হেও করে। ছোট্ট করে আমাকে বারবার বিয়ের কথা তুমি বলনি। শেষবার যখন ঝগড়া হলো তুমি চিৎকার করে বললে আমি যেন বিয়ে করি আর না হয় তোমার মরামুখ দেখি। তোমার মরামুখ দেখতে চাই না, তাই এত কিছু। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম, তুমি কেন বুঝলে না আবির? কোনটা আমার মনের কথা আর কোনটা মুখের কথা? আবির চোখের পানি আড়াল করে বলল, সবসময় বুঝে নেওয়ার দায়িত্বটা কি আমার ছিল? তুমিও তো বুঝতে পারতে আমার মনের অবস্থা, কিন্তু না, তুমি সবসময় আমাকে প্রেশারাইজড করেছো। আমি আবিরের গলা জড়িয়ে রেখে কাঁদতে কাঁদতে বললাম, তুমি বোঝোনি, আমি মানসিক কষ্ট নিতে না পেরে তোমার উপর রাগ ছাড়তাম শুধু, কিন্তু এটা আমার অন্যায় ছিল। আমি আমার ভুল বুঝতে পারছি, কিন্তু এমনের শাস্তি তো নির্মম কেন বলতে পারো? আবির তার গলা থেকে আমার হাত ছাড়িয়ে বলল, কিন্তু তোমার বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিচ্ছু করার নেই। আমি টুকরে টুকরে কাঁদতে থাকলাম। আমার মনে হলো আমি আবিরের পা ধরে অনুরোধ করি যেন সে বিয়েটা না করে, কিন্তু পারলাম না। মনে হলো যে যেতে চাইছি তাকে আটকে রাখা বোকামি। আর তাছাড়া সত্যিই তো আমি আবিরকে কোনো সন্তান দিতে পারবো না, তাই আমার অনুরোধ করা সাজে না। ফজরের আজান পড়েছে, একটা দুইটা পাখির আওয়াজ ভেসে আসছে। আমি আর আবির দুজনেই মাটিতে হেলান দিয়ে বসে আছি। আমার ঠোঁটগুলো শুকিয়ে চৌচিয়ে হয়ে আছে, চোখ দিয়ে রক্ত পড়বে মনে হচ্ছে, এতটা জ্বালা হচ্ছে। মুখ দিয়ে হা করে নিঃশ্বাস নিচ্ছি। আচ্ছা, আমার যতটা কষ্ট হচ্ছে আবিরেরও কি তার অর্ধেক কষ্ট হচ্ছে? তাহলে হয়তো আমাকে একা করতে পারতো না। আবির উঠতে উঠতে বলল, আমার শেষ একটা অনুরোধ রাখবে? আমি শুকনো গলায় বললাম, রাখবো।
আবির আলমারি থেকে একটা ব্যাগ বের করে বলল, আমি জানি তোমার খুব কষ্ট হবে, কিন্তু তবু আমার জন্য এই শাড়িটা তুমি পরো। মাস 3 আগে কিনেছিলাম। ঝগড়াঝাটি অশান্তি সব মিলিয়ে দেওয়া হয়নি আর। আমি চাই আজকে তুমি একটু ভালোভাবে পরিপাটি হয়ে থাকো। সকালে ফুল আসবে বাসরঘর সাজানোর জন্য। তোমার জন্য বেলি আনতে বলেছি। খোপায় পড়ো। আমরা নতুন জীবনের শুরুতে তোমার মুখটা দিয়ে শুরু হোক। আমি শুধু শুনলাম। আবিরের এত নিষ্ঠুর চাওয়া আমার পক্ষে পূরণ করা সম্ভব হবে না। জেনেও আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ননদের মুখে যতটুকু শুনেছি, ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে। শুধু মেয়ের মা বাবা আর এ পরিবারের আবিরের বাবা মা 8-10 জন মিলে বিয়ের কাজ সারবে। সন্ধ্যার আগেই বাড়ি ফিরবে। আমি আমার ব্যাগপত্র গুছিয়ে ফেললাম। আবির আসার পর তার বউকে প্রথম এবং শেষবারের মতো দেখেই চলে যাব এ বাড়ি ছেড়ে। বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে আবিরের দেওয়া শাড়িটা আর বেলি ফুলের মালা দিয়ে নিজেকে তৈরি করলাম। আমার সাজানো ঘরটায় আজকে ফুলের বাসর সেজেছে, অন্য কারোর জন্যে। কি সুন্দর করে সাজানো। আমার বাসরটা এত সুন্দর হয়নি। পালিয়ে বিয়ের সুবাদে আফসোস আর হতাশা আমাকে আঁকড়ে ধরেছে। পুরো বাসায় আমি একা। সবাই গেছে নতুন বউ আনতে। আমি বসে বসে অপেক্ষার প্রহর গুনছি। সন্ধ্যার পর বাসায় বেল বাজলো। বেলের আওয়াজে আমার শরীর কাঁপতে লাগলো। কোনো রকম টলতে টলতে দরজা খুললাম। প্রথমে আমার ননদ খুব হাসি হাসি মুখ করে ঘরে ঢুকলো, কিন্তু তারপরে আমার শ্বশুর শাশুড়ি মুখ কালো করে ঘরে ঢুকতে ঢুকতে বলল, অলক্ষণী কোথাকার। বলেই হনহন করে চলে গেল। সবার শেষে আবির আসলো। কোলে ছোট্ট একটা বাচ্চা মেয়ে, বছর 5 হবে। ননদ আমাকে শুনিয়ে বলল, দেখো তো ভাবি, তোমার নতুন বাচ্চাকে পছন্দ হয় কিনা। আবির হাসতে হাসতে বলল, পছন্দ হতেই হবে, চেহারা মিলিয়ে এনেছি। দেখো দেখো, একবার মীরার মতো। সবাই বলছে মীরার মেয়ে। আমি কিছুই বুঝতে পারছি না। আমার শরীর তখনও কাঁপছিল থরথর করে। আমি শুধু তাকিয়ে দেখছি। মুখ দিয়ে কিছু বের হচ্ছিল না। আবির নীলাকে বলল। যা, ওকে রুমে নিয়ে যা। ওরা চলে যেতেই আবির আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস আমার অনুরোধটা রাখার জন্য। আমি ভেউ ভেউ করে কান্না করে দিলাম। আবির আমাকে আরো জোরে জড়িয়ে ধরে বলল, তোমাকে এত কষ্ট দেওয়ার কারণ হলো, তোমাকে বুঝলাম যে সবসময় এই মুখে যা আসে তাই বলা উচিত নয়। আর এই যে কষ্টটা তুমি নিতে পারবে না, সেটা কাউকে করতে বলো না। আর তুমি কাল বলেছিলে না যে আমি তোমাকে বুঝি না, কিন্তু সবচেয়ে বড় সত্য হলো আমার চেয়ে ভালো তোমাকে আর কেউ বুঝে না। আর বুঝে বলেই এমন ভালোবাসার মানুষকে হাতছাড়া করতে পারবো না। আমি আবিরকে জড়িয়ে রাখলাম শক্ত করে। আবির থেমে আবার বলল, একটা সন্তানের প্রয়োজন ছিল, তাই সন্তান এনেছি। বউ তো আমার আছেই। মা বাবা বুঝে না, কি আর করার, তাই এত কাহিনী করতে হলো। অবশ্যই নীলা আমাকে হেল্প করেছে। ও মা বাবাকে সামলিয়েছে শেষে। মা বাবা তো জন্তু, আজকে বিয়েই। যাই হোক, এইসব পরে বলবো। এখন যাও, তাড়াতাড়ি আমার জন্য 1 কাপ চা বানাও আর সুন্দর করে সাজো। তারপর কানের কাছে ফিসফিস করে বলল, চোখে একটু কাজল দিও পারলে। আজকে আমাদের দ্বিতীয় বাসর হবে। পাহাড় সমান ওজন বুক থেকে নামিয়ে সেই বুকের সাথে আমার আবিরকে মিশিয়ে জড়িয়ে রেখেছি পরম মমতায়। তাকে বক্ষ মাঝে রাখবো, ছেড়ে যেতে দেব না।